আমরা ছোট ভুলের কারণে অনেক সময় ট্যাক্স ছাড় নিতে গিয়ে আমরা হয়তো ফাঁদে পা দিয়ে ফেলি। ইনভেস্টররা তারা মিস করে, ভুল করে। সেটা হচ্ছে ল্যান্ড কখনোই ডেপ্রিসিয়েবল না। আমাদের ডকুমেন্টেশনে বড় ধরনের ছাড় থাকে, গ্যাপ থাকে, এবং এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যেই ডিডাকশনটা এক্সপেক্ট করছিলাম, যেই ট্যাক্স ব্রেকটা আশা করছিলাম, সেটা তো হয়নি। উল্টো আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি। সাধারণভাবে এই ট্যাক্স ব্রেক এবং ট্যাক্স ট্র্যাপের মধ্যে আসলে পার্থক্যটা কি আছে, এবং আমরা এই সবচেয়ে কমন যে ট্যাক্স ট্র্যাপগুলো এগুলো কি কি, এই বিষয়ে যদি একটু বিস্তারিত কথা বলেন জনাব পারভেজ কাজী। ধন্যবাদ আবারও রানা ভাই। আজকের বিষয়বস্তু আসলেই একটু ভিন্ন। ট্যাক্স ছাড় না ট্যাক্স ফাঁদ, এ দুটোকে আমরা ছোট ভুলের কারণে অনেক সময় ট্যাক্স ছাড় নিতে গিয়ে আমরা হয়তো ফাঁদে পা দিয়ে ফেলি। এবং কিভাবে নিজেকে বাঁচাবো, কিভাবে আমাদের ট্যাক্স স্ট্র্যাটেজি বলতে আমরা কিন্তু বুঝে থাকি যে ফরওয়ার্ড লুকিং প্ল্যানিং ট্যাক্স স্ট্র্যাটেজি। সেই ফরওয়ার্ড লুকিং প্ল্যানিং যদি থাকে তাহলে অবশ্যই আমরা ট্যাক্স ছাড় ঠিকই নিতে পারবো ফাঁদে পা না দিয়ে। চলুন বেশ কয়েকটি বিষয়বস্তুর উপরে আজকে আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে বাইং অ্যান ইনভেস্টমেন্ট প্রপার্টি উইথ এ লার্জ ল্যান্ড। একটা বড় ল্যান্ড সহ একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনাটা ট্যাক্স ব্রেক না ট্যাক্স ট্র্যাপ, এটা নিয়ে প্রথম আলোচনা। আমরা অনেকেই জানি যে ইনভেস্টমেন্ট প্রপার্টির সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে আমরা প্রপার্টি ডেপ্রিসিয়েট করতে পারি, এবং ডেপ্রিসিয়েটটা ইনভেস্টরদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় এই বলতে এই মিন করে যে ধরেন একটা প্রপার্টি ভ্যালু 500,000, আমি 20% ডাউন দিলাম, 100,000 400,000 লোন দিয়ে প্রপার্টিটা কিনলাম, এবং প্রপার্টিটা যখন আমি কমার্শিয়াল ইউজ করব অথবা রেন্টাল ইউজ করব, আমি কিন্তু পুরো 500,000-কে ডেপ্রিসিয়েট করতে পারবো। এবং কখনো কখনো যদি আমি কস্ট সেগ্রিগেশন ব্যবহার করি তখন কিন্তু আমি আরো বড় ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবো, এবং আমার ক্যাশ ফ্লো সেই প্রপার্টি থেকে বাড়বে। এটাই সাধারণত ইনভেস্টররা চিন্তা করে থাকে এবং তারা ইনভেস্টমেন্টে যায়। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস অনেক সময় দেখেছি ইনভেস্টররা তারা মিস করে, ভুল করে। সেটা হচ্ছে ল্যান্ড কখনোই ডেপ্রিসিয়েবল না। ল্যান্ড কখনোই ডেপ্রিসিয়েট করা যায় না, শুধুমাত্র ইমপ্রুভমেন্ট ইন দ্য ল্যান্ড ইজ ডেপ্রিসিয়েবল। এখন আমি যদি একটা বড় প্রপার্টি কিনি, ধরেন 50 একর অথবা 20 একর অফ ল্যান্ড, এবং একটা টাইনি বিল্ডিং সেটার উপরে, আমার কিন্তু ডেপ্রিসিয়েট করার সংখ্যাটা অনেকখানি কমে গেল। যেহেতু ল্যান্ড ডেপ্রিসিয়েবল না, শুধুমাত্র ইমপ্রুভমেন্ট মানে বিল্ডিংটাই ডেপ্রিসিয়েবল, আমি 500,000 দিয়ে সেই বিল্ডিংটা অথবা প্রপার্টিটা কিনেছি, দেখা গেল 100,000 হচ্ছে আমি ডেপ্রিসিয়েট করতে পারছি, এন্ড ভ্যালু, জমির ভ্যালু হচ্ছে বাকি 400,000 ল্যান্ড ভ্যালু, এবং সেটাকে আমি ডেপ্রিসিয়েট করতে পারছি না। অতএব এই ইনভেস্টমেন্টটা আমার জন্য কিন্তু একটা ট্র্যাপ হয়ে দাঁড়ালো, যেটা আমাকে একটা বড় ধরনের ট্যাক্স ছাড় দিবে আমি আশা করেছিলাম। নাম্বার 2 হচ্ছে বাইং এ বিজনেস কার টু টেক এ বিজনেস ডিডাকশন। আমরা সকলেই, আমরা যে যেই ব্যবসাতেই থাকি না কেন, আমরা মনে করে থাকি
যে আমি যদি একটা গাড়ি কিনি এবং গাড়িটার যদি আমি বিজনেস ইউজ দেখাতে পারি, আমি বোধহয় এটা একটা বড় ডিডাকশন ক্লেম করতে পারবো। এটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু কারেক্ট না। আমি একটা ধারণা দিতে চাই যে আমার এক বিজনেস, তারা সাইবার ট্রাক কিনেছে ফর ফুড ডেলিভারি। এটা অর্ডিনারি অ্যান্ড নেসেসারি হতে হবে, কিন্তু আপনার বিজনেসের সাথে এটা সম্পর্কিত হতে হবে। আপনি দেশি ফুড ডেলিভার করবেন ডোর টু ডোর বাই এ সাইবার ট্রাক, এটা কিন্তু আইআরএস কে বোঝাবার কোনো উপায়ই নেই। যে কোনো ভাবে হোক না কেন, আপনি কাগজে কলমে যত ডকুমেন্টস রাখেন না কেন। আর মোস্টলি আমরা দেখে থাকি যে বিজনেস ইউজ অফ দ্য ভেহিকেলে আমরা মাইলেজ লগ মেনটেন করি না, আমাদের ডকুমেন্টেশনে বড় ধরনের ছাড় থাকে, গ্যাপ থাকে, এবং এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যেই ডিডাকশনটা এক্সপেক্ট করছিলাম, যেই ট্যাক্স ব্রেকটা আশা করছিলাম, সেটা তো হয়নি, উল্টো আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি। তো ওর জন্য এটা অনেক সুচিন্তিত হতে হবে, আমার ব্যবসার সাথে সম্পর্কিত হতে হবে। মিনিমাম 50% অফ টাইমস এটা আমার ব্যবসায় ব্যবহৃত হতে হবে। শুধুমাত্র এক্সপ্লেইন করে একটা জেনারেলাইজেশনের মাধ্যমে আমরা যে কোনো বিজনেস ভেহিকেলের ডিডাকশন বিজনেস থেকে ক্লেম করতে পারি। নাম্বার 3 হচ্ছে সেটিং আপ এ কর্পোরেশন। এস কর্পোরেশনকে অনেকেই বলে থাকে যে একটা ম্যাজিক সলিউশন, আপনি অনেক ট্যাক্স বাঁচাতে পারেন। যেহেতু আপনার যদি ব্যবসা করেন এবং সোল প্রোপ্রাইটারশিপে থাকে, তাহলে আপনি কিন্তু 15.5% সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স পে করে থাকেন আপনার নেট আর্নিংস এর উপর। সেটাকে যদি আপনি এস কর্পোরেশনে নিয়ে যান, তাহলে ডেফিনেটলি আপনি সেই 15.5% ফাইকা এবং মেডিকেয়ার ট্যাক্স থেকে আপনি ছাড় পান, যেহেতু আপনি যে প্রফিটটা নেন K1 এর মাধ্যমে, সেটার উপরে আপনাকে ফাইকা ট্যাক্স অথবা মেডিকেয়ার ট্যাক্স পে করতে হয় না। অতএব কমনলি আমাদের ক্লায়েন্টরা, আমাদের ট্যাক্স পেয়াররা ভেবে থাকে যে কোনো ব্যবসাতেই থাকুক না কেন, সে একটা এস কর্পোরেশন ফর্ম করলে তার নেট আর্নিংস এর 15.5% ট্যাক্স সে সেভ করতে পারবে। কিন্তু এখানে যে ছোট্ট একটা লেজুর আছে, যে আপনাকে রিজনেবল স্যালারি নিতে হবে ফ্রম দ্য বিজনেস। তার মানে আপনাকে পেরোল রান করতে হবে, এবং আপনি একটা লো স্যালারি নিবেন সেটাও কিন্তু কাম্য নয়। আপনি যে ধরনের ব্যবসা করছেন, যেই কাজটা আপনি করেন ফর দ্য বিজনেস, এটা কিন্তু কম্পারেটেবল স্যালারি হতে হবে। এই জবে অন্যান্য জায়গায় সাধারণত যিনি এই কাজটা করেন অথবা ম্যানেজারিয়াল ভূমিকাটা পালন করেন, উনি যেই বেতন নিয়ে থাকেন, আপনাকে কিন্তু তার ইকুয়াল স্যালারি নিতে হবে। যদি আপনি তার থেকে কম বেতন নেন, তাহলে আইআরএস এর সার্ভেলেন্সে আপনি আসবেন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যেই বেনিফিট গুলো আপনি নিয়েছেন, ট্যাক্স সেভিংস গুলো আপনি করেছেন প্রিভিয়াস বছরগুলোতে, সেটাকে সুদে আসরে চড়া দামে আপনাকে কিন্তু পে ব্যাক করতে হবে। তো ফর্মিং এ কর্পোরেশন এটা একটা ম্যাজিক সলিউশন বলে আমরা সাধারণত যেটা ভেবে থাকি, এটা কিন্তু অত সহজ নয়। এটা পেতে হলে আরো এর পিছনে কিছু কাজ আছে, সেটা চিন্তা করতে হবে, এবং সর্বপ্রথম যিনি এই বিজনেসটা রান করবেন, তাকে একটা রিজনেবল স্যালারি নিতে হবে ফ্রম দ্য বিজনেস। উনি যদি সেখানে ব্যর্থ হন, তাহলে উনার এই পুরো
এস কর্পোরেশন ফরমেশন এবং সবকিছুই কিন্তু ভেস্তে যাবে এবং দেখা যাবে ট্যাক্স ব্রেকের পরিবর্তে উনি একটা বড় ট্যাক্স ট্র্যাপের মধ্যে পড়েছেন। নাম্বার 4, আমরা সকলেই তড়িঘড়ি করে একটা বেসিক এলএলসি ফর্ম করে থাকি এবং মনে করে থাকি যে আমি যদি একটা বেসিক এলএলসি ফর্ম করি আমি অনেক কিছু থেকে বেঁচে গেলাম, কিন্তু আমরা কিন্তু জানি না যে সিঙ্গেল মেম্বার এলএলসি কে দেখা হয় ডিসরিগার্ডেড এন্টিটি হিসেবে, মানে এটা কোনো এন্টিটি না। যত ইনকাম অথবা যত রেভিনিউ আসে এবং যেই খরচগুলো হয় সবগুলো তার পার্সোনাল রিটার্নে গিয়ে এসে দাঁড়ায়। অথবা আমরা যদি মাল্টি মেম্বার এলএলসি ফর্ম করে থাকি এটা একটা পার্টনারশিপে এসে দাঁড়ায়। ডেফিনেটলি এলএলসি আপনাকে প্রপার্টি, পার্সোনাল প্রপার্টিকে প্রোটেক্ট করে এবং আপনার লায়াবিলিটিকে প্রোটেক্ট করে, কিন্তু তাই বলে যে ট্যাক্স ব্রেক পেতে হলে এটার পিছনে যে আরো কাজ আছে এবং এখানে যে এস ইলেকশন করতে হবে এটাকে 1120 এস এ নিয়ে যাওয়ার জন্য এবং যিনি চালাবেন তাকেও একটা রিজনেবল স্যালারি এখান থেকে নিতে হবে, এগুলোর দিকে আমরা খুব একটা গ্রাহ্য করি না অথবা খুব একটা নজর দেই না। ওর জন্য ফর্মিং এ বেসিক এলএলসি আমরা সকলেই ফোন করি এবং সকলেই জানতে চাই যে ভাই একটা এলএলসি ফর্ম করতে আপনি কত নিবেন, এবং আমি যদি বলি যে দিস মাচ, ফোনেই একটা এলএলসি ফর্ম করে ফেলে, মনে করে যে এটাই তার সব কিছু সমস্যার সমাধান, ফর্মিং অ্যান এলএলসি। কিন্তু সেটা নয়। এটার জন্য আমরা সাধারণত 1-on-1 টাইম দিয়ে থাকি এবং একটা ছোট্ট কনসালটেশনও দিয়ে থাকি। এলএলসিটা কেন, কি কারণে, কি বেনিফিটের জন্য এবং এটা আপনাকে কি বেনিফিট দিবে এবং কি দিবে না, দুটোই আমরা পরিষ্কার করে এক্সপ্লেন করে দেই যেন ট্যাক্স ব্রেক নিতে গিয়ে কোনো ট্র্যাপের মধ্যে গিয়ে আমাদের ট্যাক্স পেয়াররা গিয়ে না পড়ে।